মাধবী দেবীর পরিবার অনেক বড় ছিল। পরিবারে তার দুই ছেলে রাজেশবাবু ও রাকেশবাবু, ছেলের বউ প্রতিমা দেবী ও বিজয়া দেবী এবং দুই নাতি রবি ও সাগর ছিল। তার মেয়ে তুলিকার বিয়ে অনেক বছর আগেই হয়ে গেছে। সংসারে কোনো কিছুরই অভাব ছিল না, তাও মাধবী দেবীর মনে সেই শান্তি ছিল না। আসুন এই গল্পের মধ্যে জেনে নিই মাধবী দেবীর মনের এই অশান্তির কারণ আসলে কি ছিল। আজ মাধবী দেবীর বড় নাতি অর্থাৎ প্রতিমা দেবীর ছেলে রবির বিয়ে। নতুন বউ গৃহপ্রবেশের জন্য দরজার সামনে দাঁড়িয়েছিল এবং বাড়ির ভেতরে মাধবী দেবী, প্রতিমা দেবী ও ছোট বউ বিজয়া দেবী উপস্থিত ছিল। সবারই মনে আনন্দের জোয়ার উঠেছিল। এমন সময় প্রতিমা দেবী বলেন, মা, আপনি এগিয়ে আসুন আর জয়িতাকে বরণ করে আচার অনুষ্ঠানগুলো পালন করে দিন। বড় বৌমা, এইসব তোমাদেরই কাজ। তুমি আর ছোট বৌমা যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলে তখন আমি তোমাদেরকে বরণ করেছিলাম। এখন তুমি আর ছোট বৌমা মিলে নতুন বউয়ের বরণ করো, এটাই নিয়ম মা। আচ্ছা ঠিক আছে মা, আমি না হয় বরণ করছি, কিন্তু আপনিও সঙ্গে আসুন। এরপর সবাই জয়িতাকে বরণ করে ঘরের ভেতরে নিয়ে আসে। এরপর নতুন বউকে দেখার জন্য আশেপাশের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই ভিড় করে। সবাই একে একে নতুন বউয়ের মুখ দেখছিল এবং বউকে কিছু না কিছু আশীর্বাদ দিচ্ছিল। কিছুক্ষণ পর কাকি শাশুড়ি বিজয়া দেবী সেখানে আসেন এবং জয়িতাকে একটি খাম দিয়ে বলে, বৌমা এই নাও, এই হলো তোমার আশীর্বাদ। আর শোনো, একটু আড়াল করে নাও, কেউ যেন না জানতে পারে। এতে 20,000 টাকা আছে, তুমি তোমার মনের মতো কিছু কিনে নিও। কিন্তু কাকিমা, আপনি এভাবে আড়াল করে দিচ্ছেন কেন? আশীর্বাদ কি কেউ আড়ালে দেয়? দেখো মা, আড়াল করে দেওয়ার ইচ্ছে তো আমারও নেই, কিন্তু কি করব বলো, বাড়ির পরিস্থিতি এমন যে। ওসব ছাড়ো, আমার একটু কথা শোনো। আমি তোমাকে টাকাটা দিয়েছি, এ ব্যাপারে দিদিনা যেন কিছু জানতে পারে। এই বলে বিজয়া দেবী সেখান থেকে চলে যায়। এরপর অনুষ্ঠান শেষ হয়ে যায় এবং জয়িতা নিজের ঘরে এসে আরাম করে। সে মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি হলো? এখানে তো সবাই 100 টাকা 200 টাকা করে দিল, আর সবাই দেখি নামও লিখে দিচ্ছে। আর কাকিমা 20,000 টাকা এভাবে লুকিয়ে দিল, তাও মাকে বলতে বারণ করছে। এ নিয়ে জয়িতার মনে বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে থাকে, কিন্তু বিজয়া দেবী কাউকে বলতে বারণ করার কারণে সে কাউকে কিছু বলতে পারে না। পরের দিন সকালে মাধবী দেবী জয়িতার ঘরে এসে বলেন, নাথ বউ, উঠে পড়েছ? বাহ, ভালো। চলো এবার তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে একটু মিষ্টি জাতীয় কিছু রান্না করে ফেলো। আজকে তোমার প্রথম রান্নার অনুষ্ঠান। হ্যাঁ ঠাম্মা, আমি তো তৈরি হয়ে নিয়েছি, চলুন। এরপর মাধবী দেবী জয়িতাকে নিয়ে রান্নাঘরের সামনে আসে। সেখানে এসে জয়িতা দেখে সামনে দুটো দরজা এবং সে অবাক হয়ে বলে, আচ্ছা ঠাম্মা, একটা রান্নাঘরে দুটো দরজা কেন? আমি তো রান্নাঘরে এরকম দুটো দরজা আগে কখনো দেখিনি। না না বউ, একটা রান্নাঘরে দুটো দরজা নয়, আসলে আমাদের ঘরে দুটো রান্নাঘর। এই বাম দিকেরটা তোমার কাকি শাশুড়ির আর ডান দিকেরটা তোমার শাশুড়ির। একটা বাড়িতে দুটো রান্নাঘর? কিন্তু কেন? সবাই তো এখানে একসঙ্গেই থাকছে। যখন একই বাড়িতে একসঙ্গে থাকছে তাহলে রান্নাঘর আলাদা আলাদা কেন? কি আর বলবো মা, এইসব বহু পুরানো দিনের কথা। এইসব কথা উঠলে না মনে কষ্ট ছাড়া আর কিছুই হয় না। তুমি এসব বাদ দাও। আজ তোমার নতুন বাড়িতে প্রথম রান্না। তুমি মনে আনন্দ নিয়ে হাসি খুশির সঙ্গে ভালো করে খাবার রান্না করো, যাতে বাড়ির সবার মন ভরে যায়। এভাবে মাধবী দেবী আসল সত্যটা গোপন করে যান। জয়িতার মনে অনেক ধরনের প্রশ্ন আসে, কিন্তু সে নতুন হওয়ার কারণে কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছিল না। রান্না হয়ে যাওয়ার পর সে খাবার নিয়ে টেবিলে সাজিয়ে রাখে। মাধবী দেবী টেবিলে বসেছিলেন। তিনি জয়িতাকে বলেন, বৌমা, সব খাবার এখানে টেবিলে রেখেছো কেন? টেবিলে বসে আমি ছাড়া আর কেউই খায় না। তোমার শাশুড়ি নিজের ঘরে খাবার খায় আর তোমার কাকি শাশুড়ি ও নিজের ঘরে খাবার খায়। মাধবী দেবীর কথা শুনে জয়িতা খুব অবাক হয়। ঠিক তখনই তার শাশুড়ি প্রতিমা দেবী সেখানে এসে বলে, বৌমা, টেবিলেই খাবার দাও, আমরা সবাই মিলে এখানেই খাবার খেয়ে নেব। ঠিক আছে মা, আমি এক্ষুনি কাকিমাদেরকে ডেকে আনছি। না না না, ওদেরকে এখানে ডাকার কোনো দরকার নেই, আমরা খেয়ে নিই, তারপর ওরা খাবে। শাশুড়ির কথা শুনে জয়িতা চুপচাপ তার শ্বশুর শাশুড়ি এবং স্বামী ঠাকুমাকে খাবার বেড়ে দেয়। সবার খাওয়া হয়ে গেলে কাকি শাশুড়ি মা এবং তার স্বামী ও ছেলে খেতে আসে। জয়িতার হাতের রান্না খেয়ে বিজয়া দেবী বলেন, আরে বাহ বৌমা, তোমার হাতের রান্না তো খুব সুন্দর। হ্যাঁ বৌদি, মাছের কালিয়াটা একদম জবরদস্ত হয়েছে।
মা খুব সুন্দর রান্না করে। আজকে মাছের কালিয়াটা মায়ের হাতের থেকেও ভালো হয়েছে। বৌমা, এই নাও, এই শুক্তোটা খেয়ে দেখো তো। বিজয়া দেবীর হাতের রান্না খেয়ে জয়িতা খুবই সুনাম করে আর বলে, কাকিমা আপনার হাতে শুক্তো এত সুস্বাদু যে আমি কি বলবো। আমি সত্যি বলছি, এরকম সুস্বাদু শুক্তো আমি এর আগে কখনো খাইনি। আপনি তো খুবই ভালো রান্না করতে পারেন। এবার থেকে কিন্তু আপনাকে আমায় রান্না শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শেখাবো। আরে এতদিন পর বাড়িতে একটা বউ এসেছে, তাও লক্ষ্মী প্রতিমার মতো। আমাদের তো কোনো মেয়ে নেই, কিন্তু তুমি এ বাড়ির মেয়ে হয়েই এসেছো। আচ্ছা মা, তুমি সবই ভালোবাসো, সবই বৌদিকে দাও, আর তোমার ছোট বৌমার জন্য কিছু রাখবে না? সবাই নিজের ভাগের ভালোবাসা পাবে, বুঝেছিস? তবে বাড়ির বড় বউ সবসময় মনের অনেক কাছেই হয়ে থাকে, কারণ সে পরিবারের সর্বপ্রথম সদস্য, যে বাইরে থেকে এসে পরিবারকে আপন করে নেয়। থ্যাংক ইউ কাকিমা, আপনি সত্যি খুব ভালো। দেখলে তো সাগর দাদা, এই বিষয়ে আমি তোমার বউয়ের থেকে কিন্তু সবসময় জিতে থাকবো। এভাবেই তাদের মধ্যে হাসি মজা হতে থাকে। বিজয়া দেবী জয়িতাকে একটি বাটিতে তরকারি দিয়ে বলেন, এই নাও, খানিকটা তরকারি তুমি রেখে দাও, রাতে ওদেরকে খেতে দিও। আর শোনো বৌমা, তোমার মাকে কিন্তু বলো না যে এই তরকারি আমি দিয়েছি। দিদির এসব হয়তো খারাপ লাগবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে প্রতিমা দেবী জয়িতাকে বলেন, বৌমা, আজকে একটু পায়েস রান্না করো তো। অনেকদিন হয়ে গেল পায়েস খাওয়া হয়নি। আর শোনো, পায়েসে কিন্তু এলাচ দিতে ভুলবে না। ঠিক আছে মা, আমি বাকি সবকিছু রান্নাবান্নার পর পায়েস রান্না করে দিচ্ছি। প্রতিমা দেবী চলে যাওয়ার পর মাধবী দেবী জয়িতার কাছে এসে বলেন, না দেবো, পায়েস একটু বেশি করে করবে। এক বাটি তোমার কাকি শাশুড়িকেও দিয়ে আসবে। তোমার কাকি শাশুড়ি এলাচের গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু পায়েসে এলাচ দিতে কেন বলে জানো? আসলে তোমার কাকি শাশুড়ি এলাচ খুব পছন্দ করে। পায়েসে এলাচ না হলে সে পায়েস খেতেই চায় না। এর জন্য তোমার শাশুড়ি পায়েসে এলাচ দিয়ে রান্না করে, যাতে করে আমি লুকিয়ে লুকিয়ে তাকে দিয়ে আসতে পারি। আপনি সত্যি বলছেন ঠাম্মা? কিন্তু মাকে তো দেখে মনে হয় মা কাকিমাকে সহ্যই করতে পারে না। এসব ওদের মনের কথা নয় গো নাদবো। মনে মনে দু যা একে অপরকে খুব ভালোবাসে। সেদিন ছোট বউ শুক্তো কেন দিয়ে পাঠালো জানো? তার বড় দিদি শুক্তো খেতে খুব পছন্দ করে। দুজন একে অপরের পছন্দের পুরো খেয়াল রাখে। জন্মদিনে একে অপরের জন্য লুকে লুকে শাড়িও কেনে, তারপর ওগুলো আমার হাতে দিয়ে একে অপরকে ওগুলো দিয়ে পাঠাই। আচ্ছা ঠাম্মা, যখন মার কাকিমার মধ্যে এতই ভালোবাসা, তাহলে কথা বলে না কেন? আর এতে রান্নাঘর আলাদাই বা কেন? এরা তো একসঙ্গে সংসার করে নিতে পারে। কত আনন্দের সঙ্গে আর মিলেমিশে আমরা থাকতে পারতাম, একসঙ্গে রান্নাও করতাম। না বৌমা, এদের রান্নাঘর আর এক হবে না। বহু বছর আগে যে বিষ দুজনের মনে ঢুকেছে, সেটা ছেড়ে ফেলা এত সহজ হবে না। মাধবী দেবী আর কিছু না বলেই চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায়। জয়িতা কয়েকবার তার শাশুড়ির কাছে কাকি শাশুড়ির প্রসঙ্গ তুলে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই প্রতিমা দেবী কথা এড়িয়ে যান বা রাগ করে তাকে চুপ করিয়ে দেন। ধীরে ধীরে জয়িতা ভয়ে তার শাশুড়ির কাছে এসব কথা তুলতো না। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। বিজয়া দেবীর ছেলে সাগরের বিয়ে ঠিক হয়। বিজয়া দেবী তার শাশুড়ির কাছে এসে ছেলের বিয়ের কথা বলেন এবং তার বড় জায়ের কাছে খবর পৌঁছে দিতে বলে। মাধবী দেবী খুবই খুশি হন এবং বড় বৌমার কাছে গিয়ে সাগরের বিয়ের কথা বলেন। বৌমা, সাগরের বিয়ে ঠিক হয়ে গেছে। গত মাসে 3 তারিখে বিয়ে। দেখো মা, আমি জানি তোমাদের মনের মধ্যে এখনো কি রয়েছে, কিন্তু আমি চাই জয়িতাই বিয়েতে অংশগ্রহণ করুক। ওকে বিয়েতে আনন্দ করতে দাও। মা, সাগরের বিয়ে, এতে তো আমিও খুব খুশি। আমি হাতে করে ওকে মানুষ করেছি। আমার তরফ থেকে আমি যতটা পারি করব। আর জয়িতা এই বিয়েতে অবশ্যই অংশগ্রহণ করবে। ওর একমাত্র দেওর বলে কথা, ওকে তো দায়িত্ব নিতেই হবে। আমি ছেলে পুলে আর আপনার বড় ছেলেকে কখনোই ওদের সাথে মিশতে বারণ করিনি। সাগরও তো আমার ছেলে, ওর জন্য আমি খুবই খুশি। দেখতে দেখতে সাগরের বিয়ের দিন এসে যায় এবং ধুমধাম করে আনন্দের সঙ্গে নতুন বউ সুমনা বাড়িতে আসে। কয়েকদিনই সুমনা এবং জয়িতার মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়। সুমনা জয়িতাকে বলে, আচ্ছা দিদি, আমি তো শুনেছি আমাদের এক পিসিমাও আছে। পিসিমা কেন আমাদের বিয়েতে আসেনি বলো তো? আমিও ঠিক জানি না সুমনা, উনি তো আমার বিয়ের সময়ও আসেননি, আর আমি তখন এই বিষয়ে কাউকে এত জিজ্ঞাসাও করিনি। ব্যাপারটা একটু অদ্ভুতই লাগছে বুঝলে। হ্যাঁ, অদ্ভুত তো লাগছেই। আর মা জেঠিমা এরা তো একে অপরের সঙ্গে কথাও বলে না। চলো তো আমরা একদিন না হয় পিসিমার কাছে গিয়ে সব কথা জিজ্ঞাসা করি। তুই ঠিক বলেছিস, বাড়িতে তো কেউ আমাকে এ ব্যাপারে কিছু বলবেই না।
আমাদেরকে নিজেদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এরপর দুই বউ মিলে পিসি শাশুড়ি তুলিকা দেবীর বাড়িতে যায়। তুলিকা দেবী প্রথমে তাদেরকে কিছুই বলছিল না। দুই বৌমা বারবার চাপ দেওয়ার ফলে তিনি কেঁদে ফেলেন আর বলেন, বৌমা, তোমাদেরকে কি কি আর বলবো বলো, সবই আমার পাপের ফল। আজ সেই ফল ভোগ করছি। আসলে এটা অনেক বছর আগের কথা। আমি আমার বাড়ির খুব আদরের মেয়ে ছিলাম। সবাই এক কথায় আমার আবদার পূরণ করত। আপনি যখন এতই আদরের ছিলেন তাহলে এভাবে সম্পর্ক ভেঙে দিলেন কেন? বলছি, তোমার শাশুড়ি আর তোমার কাকি শাশুড়ির বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসে। দুই জায়ের মধ্যে বোনেদের মতো মিল ছিল। বাড়িতে সবাই বউদেরকে নিয়েই মেতে ওঠে। দাদারা তো সবসময় বেড়াতে যাওয়া, আনন্দ করা এসব নিয়েই ব্যস্ত ছিল। এমনকি মাও সবসময় বউদের পছন্দকেই আগে রাখতো। ধীরে ধীরে আমাকে যেন সবাই ভুলেই গিয়েছিল। এসব দেখে আমার মনে রাগ জমতে শুরু করে। আর আমি ঠিক করি যে এভাবে আমি আর চলতে দিতে পারবো না। আমি তাদের মধ্যে অশান্তি লাগাতে শুরু করি। ছোট বৌদিকে বড় বৌদির নামে আর বড় বৌদিকে ছোট বৌদির নামে অভিযোগ করি। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সংসারে অশান্তি শুরু হয় আর দুজনের রান্নাঘরও আলাদা হয়ে যায়। কিন্তু পিসিমা, এসব করে আপনি কি পেয়েছেন? আমি কিছুই পাইনি মা। আমি পাপ করেছি, যার ফলে আমার ননদও আজকে আমার সাথে সেই একই কাজ করছে। আমার সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার পিসিমশাই ও বাড়ি থেকে আমার সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছে। সেজন্য আমি আর ও বাড়িতে যেতে পারি না। কিন্তু আর না, আমি এবার আমার পাপের প্রায়শ্চিত্ত করব। এরপর তুলিকা দেবী সেখানে গিয়ে সবার কাছে নিজের ভুল স্বীকার করে। সবকিছু শোনার পর প্রতিমা দেবী ও বিজয়া দেবী নিজেদের চোখের জল আটকাতে পারছিল না। তারা একে অপরের কাছে ক্ষমা চেয়ে আবার আগের মতো এক হয়ে যায়। তুলিকা দেবীকেও ক্ষমা করা হয়। দুটো রান্নাঘর ভেঙে একটাতে পরিণত হয়। এভাবেই দুই বৌমা এসে তাদের শাশুড়িদেরকে এক করিয়ে দেয়। শ্রাবন্তী দেবী তার দুই বৌমা দিশা ও মহুয়ার সঙ্গে বাস করত। শ্রাবন্তী দেবী তার বৌমাদের নিয়ে বেশ আনন্দের সঙ্গেই বসবাস করছিল, কারণ তার দুই বৌমার মধ্যে কখনোই ঝামেলা হতো না আর তারা একে অপরের বোন ছিল। তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলেও একটি সমস্যা প্রথম থেকেই ছিল, আর সেটা হলো তাদের রঙের সমস্যা। যেখানে বড় বৌমা দিশাকে দেখতে খুবই সুন্দর ও ফর্সা ছিল, আর অপরদিকে মহুয়াকে দেখতে সুন্দর হলেও তার গায়ের রং কালো ছিল। এই যে সমীর, শুনছো? তুমি বললে না যে তোমার বন্ধুর বাড়িতে আমাদের সকলের নিমন্ত্রণ আছে? তা আমি ভাবছি আমি সেদিন ওখানে যাব না। তুমি মা আর দিদিকে নিয়ে চলে যাবে। সে কি বলছো মহুয়া? এখন এভাবে বললে কিভাবে হবে? তুমি যাবে, আমি ওদেরকে আগেই বলে দিয়েছি। এখন না বললে ওরা তো আমাদেরকে খারাপ ভাববে, বলো। আর তোমার যদি ওখানে যেতে কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমায় বলতে পারো। না থাক, তোমাকে শুনতে হবে না। তুমি শুনলে কি আর আমার সমস্যা ঠিক হয়ে যাবে? যেখানে ঈশ্বর আমাকে এভাবেই তৈরি করেছেন। মহুয়ার কথা শুনে সমীর আসল ব্যাপারটি বুঝতে পেরে যায়। ও সে যে তার কালো রঙের জন্যই এরকম বলছে তাতে কোনোই সন্দেহ ছিল না। এরপর সমীর তার কাজে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। অবশেষে অনুষ্ঠানের দিন চলে আসে। সেদিন মহুয়া তার কথা মতো সকাল থেকে কোনোই প্রস্তুতি না নিয়ে বাড়ির কাজ করতে থাকে। তখন কি হলো মহুয়া, তুমি এখনো রেডি হলে না যে? তোমার কি সত্যি সত্যি ওখানে যাওয়ার ইচ্ছা নেই নাকি? হ্যাঁ ছোট, তুমি একটু বলো তো। আমি আর মা সকাল থেকে বুঝিয়ে বুঝিয়ে আর পারি না, শুধু একটাই কথা বলছে যাব না। এই যে বৌদি, মহুয়া কেন যাবে না আমি সেটা ভালোভাবেই জানি, আর তাই আমি ওর জন্য ফেয়ার ক্রিম নিয়ে এসেছি। কি মহুয়া, তোমার কালো রং নিয়ে সমস্যা তাই তো? এই নাও, এটা মেখে নাও আর ফর্সা হয়ে যাও, তাহলে তোমাকে আর কেউ কালো বলে ধরতে পারবে না। ওহ সমীর, এগুলো কি হচ্ছে বলো? এগুলো আমার মোটেও ভালো লাগে না। এখন তাহলে আমরা এবার কি করব বলো? তোমাকে তো কতবার করে বলেছি যে তোমার গায়ের রং নিয়ে আমার কোনোই সমস্যা নেই, তার সত্ত্বেও তুমি মাঝে মাঝে এরকম কেন করো আমি তো সেটাই বুঝে উঠতে পারি না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা যা বলবে তাই হবে। যখন এত করে বলছো তাহলে আমি নিশ্চয়ই যাব। এই বলে মহুয়া যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপর তারা সেদিন সকলে মিলে নিমন্ত্রণ বাড়িতে যায়। এটা শুধু সেদিনেরই নয়, প্রায় সময়ই ঘটতো। আর মহুয়ার বাড়ির লোকজন এভাবেই কলে কৌশলে তাকে খুশিতে রাখত। এভাবেই আরও কয়েক মাস কেটে যায়। এতদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যা সেদিন হয়েছিল যেদিন মহুয়া গর্ভবতী হয়েছিল। এমনই একদিন, এই মহুয়া,
তুই সত্যি সত্যি গর্ভবতী হয়েছিস নাকি? যাক, ভালো হয়েছে। আমি তো খবরটা প্রথম শুনেই খুশি হয়ে গিয়েছি। এখন তাহলে ঈশ্বরের কৃপায় আমরা দুজনেই একসঙ্গে মা হতে পেরেছি। হ্যাঁ রে দিদি, তুই ঠিকই বলেছিস। এই দিদি শোন, তাহলে আমাদের দুজনের আর কোনো চিন্তাই রইল না বল। আমি তো আজ খুবই খুশি। সমীরকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলেছি। তারা যখন কথাবার্তা বলছিল তখন তাদের দুই বোনের শাশুড়ি অর্থাৎ শ্রাবন্তী দেবীও ওখানে ছিল। এরপর তাদের কথা শুনে সে বলে, হ্যাঁ, মা তো হবে, কিন্তু বড় বৌমা, আমার মহুয়াকে নিয়ে বড়ই চিন্তা হচ্ছে। এখন ঈশ্বর না করুক, আমি যেটা ভাবছি যদি সেটা হয়ে যায়। মা, আপনি কি বলতে চাইছেন আমি সেটা ঠিক বুঝতে পারলাম না। যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে ভালো হতো। এতে বোঝানোর কি আছে? দেখো, তুমি ফর্সা, তোমার বাচ্চা নিয়ে কারোর কোনোই চিন্তা নেই। কিন্তু তোমার বোন এত কালো, এখন যদি তোমার বোনের বাচ্চা ওর মতোই কালো দেখতে হয় তাহলে কি হবে? আমাদের আশপাশে সকলে তো হাসাহাসি করবে। শ্রাবণী দেবীর এরকম কথা শুনে হঠাৎই মহুয়ার মন খারাপ হয়ে যায় ও তখন সে মন খারাপ করেই সেখান থেকে চলে যায়। এরপর শ্রাবণী দেবী বলে, দেখো বড় বৌমা, তুমি খারাপ ভেবো না, আমি যেটাই সত্যি সেটাই বলেছি। আর তুমি তো জানো যে মহুয়াকে দেখতে কেমন। হ্যাঁ মা, আমি জানি। আর ও আমার ছোট কাকার মতোই দেখতে হয়েছে। আমার ঠাকুমা বলতেন ও পেটে থাকায় মা নাকি ছোট কাকার মুখ দেখেছিল, আর তাই ওকে দেখতে ছোট কাকার মতোই কালো হয়েছে। কি তুমি ঠিক বলছো নাকি? এরকমও তাহলে হয়? আমি ভাবতাম এগুলো মিথ্যা। যাক, যখন বলেছো তাহলে বৌমা তুমি এক কাজ করো না, তুমি যে করেই হোক মহুয়ার বাচ্চাকে ফর্সা দেখতে করার ব্যবস্থা করো। এতে করে যা করতে হয় আমি তাই করব। হ্যাঁ মা, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি মহুয়ার বাচ্চাকে দেখতে ফর্সা করেই ছাড়বো। এখন আপনি জানেন না মা, বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আর আমার কিছু দেশি টোটকাও জানা আছে। দিশা ও শ্রাবণী দেবী এভাবেই সেদিন নিজেদের মধ্যে আলোচনা করে সমস্ত পরিকল্পনা ঠিক করে নেয়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন থেকে দিশা তার বোনের ছেলে কিভাবে ফর্সা হবে সে নিয়ে গবেষণা করতে থাকে এবং সে গুগল সার্চিং, ডাক্তারের পরামর্শ থেকে শুরু করে সব কিছুই খোঁজ খবর নেয়। এরপর আরও কিছুদিন কেটে যায়। এমনই একদিন দিশা বেশ কিছু নারকেল কিনে বাড়িতে নিয়ে আসে এবং মহুয়াকে বলে, এই নে বোন, আমি কিছু নারকেল কিনে নিয়ে এসেছি। এগুলো তুই প্রতিদিন বেশি বেশি করে খাবি। কি নারকেল খাবো? কিন্তু কেন? তুই তো জানিস যে আমি নারকেল খেতে পছন্দ করি না। আরে বাবা, পছন্দ করি না বললে চলবে না। এগুলো খেলে তোর বাচ্চা দেখতে পুরো নারকেলের মতোই ফর্সা হবে। আর শোন, আমি যে কেশর দুধের কথা বলেছিলাম ওগুলো সময় সময় খাচ্ছিস তো? হ্যাঁ খাচ্ছি, কিন্তু তোর পাগলামি আমার আর ভালো লাগছে না। এই সেদিন বাড়িতে ঋতিক রোশনের ফটো লাগিয়ে দিয়ে গেলি, আমি জিজ্ঞাসা করলাম তাতে কোনোই উত্তর দিলি না। আরে তুই ওই ফটোর ব্যাপারে বলছিস? আমি তো সেদিন বলতে ভুলেই গিয়েছিলাম। ওটা আসলে তোর বাচ্চাকে সুন্দর দেখতে হওয়ার জন্যই ছিল। দেখ, তুই হয়তো দিদার মুখে শুনেছিস যে তুই পেটে থাকায় মা কাকুর মুখ দেখেছিল, তাই তুই কালো হয়েছিস। হ্যাঁ তো আমি কালো হয়েছি, এর সঙ্গে ঋতিক রোশনের কি সাথ আছে? এখন ওকে দেখলে কি আমি ফর্সা হয়ে যাব নাকি? আরে পাগলি, তুই ফর্সা হতে যাবি কেন? আমি এসব তোর ছেলের জন্যই করছি, যাতে করে ও তোর মতো না কালো হয়। হ্যাঁ হ্যাঁ। এই দেখ, তুই চুপ কর। আর লাগাতে হলে তুই সমীরের ফটোটাই লাগাতে পারতিস। ওকে কি দেখতে খারাপ নাকি? আরে দূর, আমি এ কথা কখন বললাম? কিন্তু ঋতিক রোশন ভারতের নাম্বার 1 হ্যান্ডসাম। তা ওকে দেখলে যদি কিছুটা ওর মতো হতে গিয়ে সমীরের মতো হয়ে যায় তাহলে ভালো হবে না বল? দিশার কথা শুনে মহুয়া তখন চুপ হয়ে যায়, কারণ সে আগে থেকেই জানতো যে ওই বাড়িতে সকলেই ফর্সা দেখতে মানুষজনদেরকে পছন্দ করে। তাই সে দিশার কথা মতোই সব কিছু করতে রাজি হয়ে যায় ও সে তখন বাড়িতে টাঙানো ফটোর দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে সমীর ও তার মা আসে ও তখন সমীর বলে, এই যে মহুয়া, তুমি বাড়ির কাজ কাম ছেড়ে এই ফটোর দিকে তাকিয়ে আছো কেন? আর এটাকে এখানে কে লাগিয়েছে? আমি তো কালই এই দেয়ালটা ফাঁকা দেখলাম। আরে বোকা, তুমি বোঝো না ওটা কেন লাগিয়েছি? যাতে করে মহুয়ার বাচ্চাকে ঋতিক রোশনের মতো সুন্দর দেখতে হয়, সেজন্যই লাগিয়েছি। হ্যাঁ রে বাবা,
বড় বৌমা ঠিকই বলছে। আসলে তুই তো জানিস যে মহুয়াকে দেখতে কালো, তা এখন যদি ওর কালো বাচ্চা হয়, আর তুই তো কালো দেখতে মানুষদেরকে পছন্দই করিস না। মনে নেই সেদিন তুই বৌমার জন্য ফেয়ার ক্রিম কিনে নিয়ে এলি? সমীর তার মা ও তার বড় বৌদির কথা শুনে খুবই রেগে যায় ও সে বলে, চুপ করো মা, এরকম উলপাল কথা বলো না। আমি সেদিন ওকে হাসানোর জন্যই ওটা করেছিলাম, আর তোমরা সেটাকে সত্যি সত্যি ভেবে নিয়েছো। তাহলে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। আমার কালো বাচ্চা হোক কিংবা ফর্সা, এতে আমার কোনোই আসে যায় না। আর যদি আমি ফর্সা দেখতে মানুষকে পছন্দ করতাম তাহলে আমি মহুয়াকে বিয়ে করতাম না, বুঝেছো? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু যদি আমাদের বাচ্চা ফর্সা হয় এতে তো আমাদেরই ভালো, তাই না? আর মা ও দিদি যেটা আমার জন্য করছে তাতে তো আমারই উপকার। ছি মহুয়া ছি, তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে এরকম অন্ধবিশ্বাসকে এখনো মানো? এখন তো আমার মনে হচ্ছে তোমাদের সকলের একই সঙ্গে মাথা খারাপ হয়ে গিয়েছে। দেখো, একটা কথা বলছি, কান খুলে শুনে নাও। ঈশ্বর সকলকেই তৈরি করেছেন, তা উনি যদি মনে করতেন যে কালো রং খারাপ, তাহলে উনি কালো মানুষজনকে বানাতেনই না। এখন আমরা এখানে নিজেদের মধ্যে রঙের বিভেদ করি, কিন্তু ঈশ্বর সকলকে একই চোখে দেখেন। সমীরের কথা শুনে তারা তখন তাদের ভুল বুঝতে পারে। এরপর তারা ফটো তথা সমস্ত কুসংস্কারকে বর্জন করে। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তাদের দুই বোনের প্রসব যন্ত্রণা শুরু হয় ও তাদের হসপিটালে ভর্তি করলে তারা দুজনে দুটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। কিন্তু ভাগ্যক্রমে তাদের দুজনের বাচ্চাকেই দেখতে সুন্দর হয়েছিল। এতে করে তারা সকলেই খুশি হয়ে যায়, আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে।